আমাদের কোনো আপত্তি নেই। আমাদের একটাই সন্তান তুমি। তোমাকে নিয়ে আমাদের তোমাকে নিয়ে আমাদের চিন্তা হয় পলক। ওই অনিশ্চিত জীবনের দিকে আমরা তোমাকে যেতে দিতে চাই না। চাই না তোমার চিন্তায় দুঃখে দুঃখে মরে যেতে। আমরা চাই তোমার বাবার ব্যবসায় হাল ধরো, নাকি তোমার ক্ষমতা চাই পলক? ক্ষমতার লোভ আমার কোনো কালেই ছিল না মা। ঠিক আছে, আমি অফিস জয়েন করব। বাবা, আমি আগামীকালই যাব অফিস, তুমি ব্যবস্থা করো। বিরহ চলছে বাবা, তবে সেটা একতরফা বিরহ। রায়হান তাজওয়ার মৃদু স্বরে বললেন। পলক বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল। রায়হান তাজওয়ার কিছু বুঝতে না পেরে স্ত্রী পায়েলের দিকে তাকালেন জিজ্ঞাসু দৃষ্টিতে। পায়েল স্বামীর দিকে তাকে ইশারায় বোঝালেন সে কিছু জানে না এই ব্যাপারে। একদিন 2 দিন করে 15টা দিন পার হয়ে গেছে। তপা পলকের দেখা পায়নি। প্রথম দিকে ব্যাপারটা আমলে না নিলেও দিন গড়াতে থাকলে তপা চিন্তিত হয়ে পড়ল। কেন আসছে না লোকটা? প্রান্তকে ফোন করে কিছু জানতে চাওয়ারও সাহস হচ্ছে না তার। পাছে প্রান্ত কি না কি ভেবে বসে। অগত্যা দিন গুনতে থাকলো পলকের ফিরে আসার। পলক অফিসে নিজেকে মানিয়ে নিয়েছে। বাবার সাথে নিয়মিত অফিস করছে সে। সেদিনের পর থেকেই আর ভার্সিটি মুখো হয়নি। তবে তপাকে না দেখেও থাকেনি। দিন দিন যেতেই মারাত্মক হাসপাস লাগতে শুরু করে। আর থাকতে না পেরে টুক করে রাস্তা থেকে দেখে চলে এসেছে। দেখেছে কৃষ্ণময়ী মায়াময়ী রূপ, সেটাও পৃথার সাহায্যে। প্রান্তর থেকে পৃথার নাম্বার নিয়ে পৃথাকে বলেছিল তপাকে নিয়ে বাইরে বেরোতে। তাছাড়া তো তপার দেখা পাওয়া ভার। ক্লাসের জরুরি দরকার ছাড়া সে বারমুখ হয় না। 15 দিন পর আবার পলকের ফোন পেয়ে পৃথা মুচকি হাসল। আবার বোধহয় তৃষ্ণা পেয়েছে পলকের, সেটা ভেবে ফোন ধরেই বলল। ভাইয়া আবার তৃষ্ণা পেয়েছে। পলক পৃথার মুখের দিকে এহেনে কথা শুনে কেসে উঠল। লাজুক হেসে বলল। তা তো পেয়েছেই বটে। আমি কিন্তু আর বাইরে নিয়ে যেতে পারবো না। ও শরীরটা ভালো নয় তেমন। কাল হালকা জ্বর এসেছিল। সে কি ঠিক আছে এখন? হসপিটালে নিয়ে যেতে হবে? পৃথা হাসল, ভালো লাগার হাসি, তৃপ্তির হাসি। না ভাইয়া, হসপিটালে নেওয়ার মতো বাড়াবাড়ি হয়নি, ঠিক আছে মোটামুটি। ক্লাসেও গিয়েছিল আজ। বেশি সমস্যা হলেও তো ও যেত না। তাই যাই হোক, আপনি হঠাৎ কল দিলেন। দেখতে ইচ্ছে করছিল কিন্তু। পৃথা হাসি লুকিয়ে বলল। ছবিতে মন ভরবে। অগত্যা রাজি হলো পলক। নাই মামার থেকে কানা মামা ভালো। সামনে থেকে না দেখতে পারলেও ছবি দেখে মন ভরিয়ে নেওয়ার আশায় বুক পাতল। ঘণ্টাখানিক যেতে মেসেজের টুংটাং শব্দে পলক হুড়মুড়িয়ে পড়ল ফোনের উপর। মোবাইল স্ক্রিনে স্পর্শ করতে ভেসে উঠল তপার মোহময়ী মুখখানা। 3টা ছবি দেখার পর সামনে এলো 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে তপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছে। লম্বা ঘন কালো চুলগুলো গাত্র পেরিয়ে বিছানায় লুটোপুটি খাচ্ছে। মাঝে মাঝে তপা বিরক্তির শব্দ করছে মুখ দিয়ে। মনে হচ্ছে চুলগুলোর উপর ভীষণ বিরক্ত সে। পলক আয়েসি ভঙ্গিতে বসে গম্ভীর মনোযোগ দিয়ে দেখছে তার কৃষ্ণময়ীর কেশ রাশি। তেল দেওয়া শেষ করে চিরুনি করতে শুরু করলো। এর মাঝে একবার সোজা তাকিয়ে মৃদু হেসে বলল। হয়েছে তো ভিডিও করা, এবার রেখে দে, আমার অস্বস্তি হচ্ছে। আর একটু তুই চিরুনি কর না, চুল বাঁধা ভিডিও করবো তো। পৃথার কণ্ঠস্বর ভেসে আসলো, কিন্তু তাকে দেখতে পেল না পলক। হয়তো ফোনটা ধরেছিল সে। চিরুনি করা শেষে হাঁটু অবধি লম্বা চুলগুলো বিনুনি করে নিল, ব্যাস এতটুকুই। এতটুকুতেই মনের কোণে প্রশান্তির হাওয়া বয়ে গেল। পলক আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। জীবনটা নতুন লাগছে তার। সব কিছু কেমন অন্যরকম। সুখ সুখ অনুভূত হচ্ছে তার। মনে হচ্ছে যেন সুখের অসুখ হয়েছে। দীর্ঘ 22 দিন পর কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল তপা। পার্কিং জোনে বাইকের উপর বসে গভীর মনোযোগ দিয়ে গেটের দিকে তাকিয়ে আছে সে। তপা ধীর পায়ে পলককে অতিক্রম করে চলে গেল। কাছাকাছি এসে আর তাকালো না একটা বারের জন্য। তাকালেই দেখতে পেত একজন মানুষ কতটা ব্যাকুল হয়ে অবলোকন করছে তাকে, কতটা মায়াভরা দৃষ্টি নিয়ে অপেক্ষা করছে সে। কিন্তু আফসোস, সে একবারের জন্য বুঝল না পলকের আকুলতা। কিছুক্ষণ পর তপা তার ভার্সিটির এক বান্ধবী লুবনাকে নিয়ে হাজির হলো পলকের আস্তানায়। পেছনে দাঁড়িয়ে মিহিস্বরে শুধালো। এক্সকিউজ মি ভাইয়া। পলকের কপালের রগগুলো দপদপ করে উঠল। এতদিন পর এসে কি মধুর বুলি শোনাচ্ছে ভাইয়া। হা, শুনেও না শোনার ভান করে নিজের কথা চালিয়ে গেল সামনের গোটা কতক মানুষের দিকে তাকিয়ে। তপা গলায় জোর আর একটুখানি বাড়িয়ে বলে। শুনতে পাচ্ছেন? হ্যালো।
পলক তখনও পেছনে ফিরে তাকিয়ে রইল। তপা এবার বেশ জোরে সোরেই বলল। মিস্টার তাজওয়ার, আমি কিছু বলতে যাচ্ছি তো। পলক মুচকি হাসল, কিন্তু তপার দিকে তাকানোর আগে মুখে গম্ভীরতা ফুটিয়ে গমগমে গলায় বলল। জি বলুন। আসলে কয়েকদিন যাবৎ ক্যাম্পাসের বাইরে কিছু বখাটে হ্যারাস করছে সব মেয়েদের। মাঝে মাঝে ক্যাম্পাসে এসেও হানা দিচ্ছে। সো আমি কি করতে পারি? সবার প্রবলেম সলভ করার দায়িত্ব নিশ্চয়ই একা আমার নয়। আপনি বরং দায়িত্ব নিয়ে নিজের সমস্যা নিজেই সমাধান করুন। তপা আশাক্ষুণ্ণ হলো। পলক এভাবে বলবে ও ভাবতেই পারেনি। মন খারাপ করে বলল। আমি আমার জন্য বলছি না, আমাকে কে কি বলবে। আমি তো সবার মতো রূপবতী রূপসী নই, কিন্তু বাকি মেয়েগুলো ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। কাল একজনের ওনার এনে নিয়েছে। এভাবে চলতে থাকলে মেয়েগুলো ক্লাস কী করে করবে? মিস তিয়াশা, আপনি নিজের চরকায় তেল দিন, অন্যেরটা না ভাবলেও চলবে। তপা মাথা নিচু করে ফেলল। চোখের কার্নিশে বিন্দু বিন্দু জল জমতে শুরু করেছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। কিন্তু ও চায় না এই নাকুচু লোকটার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে। তাই লুবনার হাত ধরে বলল। ক্লাস শুরু হয়ে যাবে, চল। লুবনা হাতটা ছাড়িয়ে পলকের দিকে তাকিয়ে বলল। ভাইয়া, ওরা অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কাল একজনের ওড়না টেনে নিয়েছিল। তপা প্রতিবাদ করায় ওর হাত ধরে অশ্লীল কথা শুনিয়েছে, আজে বাজে ইঙ্গিত দিয়েছে। আপনি প্লিজ কিছু একটা করুন। আমরা অন্য কাউকে ভরসা করতে পারছি না। আপনি এতদিন ভার্সিটিতে আসেননি, আমরা কতটা অসহায় ছিলাম বলে বোঝাতে পারবো না। আপনি ওদের একটা ব্যবস্থা করুন দয়া করে। গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল। ক্লাসে যাও। 308 নম্বর রুম। বিশালাকার এই রুমটি হলরুম। হলরুমের সামনে দিয়ে যাওয়ার সময় কানে এক মাদকতাময় সুর ভেসে এলো। থমকে দাঁড়ালো তপা। পা দুটো হঠাৎই তপার সাথে বিদ্রোহ করে নিজেদের চলার গতি থামিয়ে দিল। দরজা একটু ঠেলে ভেতরে উকি দিল তপা। অদূরে চেয়ারে বসে গিটারে টুংটাং শব্দ তুলে চোখ বন্ধ করে সুরের ঝংকার তুলছে পলক। তপা নিষ্প্রভ চাহনিতে চেয়ে রইল কেবল শুভ্র মুখখানিতে। কর্ণকুহরে প্রবেশ করেছে হৃদয় কাঁপানো সুর। বুকের ভেতরটায় প্রবল বেগে ঝড় বইছে। শান্ত হতে না পেরে দরজা থেকে পিছিয়ে গেল তপা। এক ছুটে লাইব্রেরিতে গিয়ে বইয়ের তাকের সাথে লেগে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। গান শেষ করে দরজার দিকে তাকিয়ে মুচকি হাসলো পলক। একবারের জন্য সে দেখেছিল তার কৃষ্ণময়ীর মুগ্ধ চাহনি, দেখেছিল হরিণী চোখের কার্নিশে চিকচিক করা নোনা জলটুকু। ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে লাজুক হাসলো পলক। তবে সে কৃষ্ণময়ীও মাতোয়ারা হচ্ছে তার মতো। মনের মধ্যে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তপার। কেন গাইলো সে এই গান? এত মোহনীয় কণ্ঠে কেন গাইতে হবে? তপার যে বেসামাল হয়ে যাচ্ছে, সে কি বুঝতে পারছে না? কি ইচ্ছে করেই করছে এমন? কিন্তু তপার যে বেসামাল হলে চলবে না। সে তো চাঁদের দিকে হাত বাড়াতে পারবে না। চাঁদ কেবল দূর থেকে দেখাটাই শোভা পায়, হাতে পাওয়াটা তো কল্পনা মাত্র। পরের দিন ক্যাম্পাসে প্রবেশপথে কোনো আপত্তিকর ঘটনার সম্মুখীন হলো না তপা, কিন্তু বিষয়টা আমলে নিল না। ভাবলো ভেতরে গিয়ে হয়তো তাদের দেখা মিলবে। কিছুদিন ধরে তো এটাই রুটিন মাফিক চলে আসছে। হয় বাইরে হ্যারাস করবে, নয়তো ভেতরে। কিন্তু আজ ক্যাম্পাসে ঢুকতেই তপার চক্ষু চড়ক গাছ। তপার হাত ধুয়ে বাজে কথা বলা ছেলেটার হাত গলার সাথে ঝুলছে। ভাঙা হাতে ব্যান্ডেজ লাগিয়ে গলায় ঝুলিয়ে রেখেছে। বাকি সাগরেদদের অবস্থাও খুব একটা ভালো নয়। তপা অবাক হয়ে চেয়ে রইল। এদের এই হালকেই করলো। ভাবতে ভাবতেই ছেলেটা এগিয়ে এসে মাপ চাইলো তপার কাছে। তপা চোখ বড় বড় করে সবটা বোঝার চেষ্টা করছে। একে একে কালকের ঘটনাগুলো মনে করতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, যা এড়ালো না অদূরে দাঁড়িয়ে থাকা ও পলক তাজওয়ারের জহুরি দৃষ্টির। নিজেও এক চুটকি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল আসিফের উদ্দেশ্যে। আপাতত তার কাজ খতম। কৃষ্ণময়ী, আমার ঘুম কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? ঘুমিয়ে নাও যত ইচ্ছে। একবার কাছে পাই, তারপর তোমার শাস্তি হবে, কঠিন শাস্তি। তপা মেসেজ দেখে দ্রুত ভ্রু কুচকে ফেললো। বিড়বিড় করে বলল। ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মিস্টার পুলক তাজওয়ারকে বলতে হবে এর হাতটাও গলায় ঝুলে দিতে, যাতে আর মেসেজ টাইপ করতে না পারে। পলক রেডি হয়ে খাবার টেবিলে এলো। পায়েল অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল পলকের আসার। কিছু বলার জন্য উসখুস করছে সে। পলক, তোমার সাথে জরুরি কথা ছিল। কি বলবে মা? বলে ফেলো তাড়াতাড়ি। অফিসে কাজের চাপ অত্যাধিক। রাত্রির মা ফোন করেছিল।
তোমার বান্ধবী তোমাকে কল দিয়েছে, ভালো কথা, কিন্তু এটা আমাকে বলছো কেন মা? তোর সাথে রাত্রে বিয়ের ব্যাপারে কথা বলছিল। এখন তো অফিসে জয়েন করছিস, বিয়ে করবি না? আমি কবে বললাম রাত্রিকে বিয়ে করব? হ্যাঁ, বিয়ে তো আমি অবশ্যই করব, তবে অন্য কাউকে, তোমার রাত্রিকে নয়। সেটা ওকে এবং ওর মাকে দুজনকেই খুব ভালো করে বুঝিয়ে দিও। কেন? একটাই জীবন মা, এই ছোট্ট জীবনে আমি সুখী হতে চাই, সংসারী হতে চাই, ভালোবাসতে চাই, ভালোবাসা পেতেও চাই, কিন্তু ওকে বিয়ে করলে এর একটাও আমার কপালে জুটবে না। হ্যাঁ, এটা সত্য, ও আমাকে চায়, মারাত্মকভাবেই চায়, কিন্তু সেটা কেবলমাত্র ওর জেদ, ভালোবাসা নয় মা। ওর মতো মেয়েরা সংসারের বাঁধনে ওর মতো মেয়েরা সংসারের বাঁধনে বাধা পড়তে চায় না মা, কেবল উড়ো পাখির মতো উড়ে উড়ে বেড়াতে চায়। তুমি আমাকে রাজনীতি থেকে দূরে যেতে বলেছো, আমি বিনা বাক্যে সরে গেছি। রাজনীতি আমার জীবনে খুবই ইম্পর্ট্যান্ট ছিল, ইম্পর্ট্যান্ট হলেও সেটা কিন্তু আমার জীবন নয়, জীবনের একটা অংশ মাত্র। কিন্তু বিয়ে, এটা আমার সারা জীবনের প্রশ্ন। আমি তো আমার জীবনকে জেনে শুনে এভাবে প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না মা। তুমি ওদের বলে দিও পলক তাজওয়ার নিজের জীবনসঙ্গী নিজেই খুঁজে নিবে, সেটা নিয়ে কারো আগ বাড়িয়ে মাথা ঘামাতে হবে না। ভার্সিটি জুড়ে সাত সাত লোকমুখে চলছে কানাঘুষা। সকলের প্রিয় ছাত্র সংগঠনের সভাপতি পলক তাজওয়ার পদত্যাগ করছেন, যার আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে আজ। আয়োজিত জনসভায় ইতিমধ্যেই পৌঁছে গেছে হাজারো ছাত্রছাত্রী। তপা নির্লিপ্ত নয়নে চেয়ে দেখছে তার এতগুলো দিনের চেনা মানুষটার বিদায়বেলার আয়োজনে মেতে ওঠা ছাত্রদের। সত্যি সত্যি লোকটা চলে যাবে ভেবে মন খারাপ হয়ে গেল তপার। কিন্তু তারই বা কী করার আছে? কেনই বা মন খারাপ হচ্ছে? কে হয় তপার সে? আত্মীয়? বন্ধু? না তো, কোনোটাই না। তবে কিসের এই বিরহ, কিসেরই বা বিষাদময় অনুভূতি? শুভ্র পাঞ্জাবিতে নিজেকে সজ্জিত করা মানুষটি ধীরে ধীরে উঠে গেল মঞ্চে, যা কেবল এবং কেবলমাত্র তারই জন্যে সাজানো। তার পদস্পর্শ পেয়ে যেন মঞ্চটাও আজ ধন্য হয়ে গেল। তপা একধানে তাকিয়ে রইল শুভ্র পাঞ্জাবি পরিহিত মানুষটার দিকে। তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলে মৃদু হেসে মাউথ স্পিকারে হাত দিয়ে তার লেবেলে নিল সে। গলা ছেড়ে শান্ত কণ্ঠে সামনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। আসসালামু আলাইকুম, আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং প্রিয় ভাই বোনেরা। অসময়ে আপনাদের এভাবে একত্রিত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু কি করব বলুন, বিদায়ী ঘন্টা বেজে গেছে। চলে যাওয়ার আগে আমার শুভাকাঙ্ক্ষীদের একবার একযোগে দেখার বড্ড ইচ্ছে ছিল, তাই তো এই আয়োজন। আমি বিশ্বাস করি একজন মানুষের সার্থকতা নিহিত থাকে তার কর্মে। আমি চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে, তাদের সমস্যার সমাধান করতে। কিছু সময় পেরেছি, আবার হয়তোবা কিছু সময় পারিনি। আমার চোখের সামনে হওয়া অন্যায়গুলোর প্রতিবাদ আমি করেছি, এজন্য অনেকের সাথে ঝগড়া মারামারিতে জড়িয়ে গেছি। যাদের সাথে এতটুকু অন্যায় আমি করেছি, তারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ইচ্ছে ছিল রাজনীতির সাহায্যে মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। না চাইতেও সরে যেতে হচ্ছে আমার স্বপ্নের সিঁড়ি থেকে। কিন্তু আমি নেই বলেই এটা ভাববেন না আমি আর আসবো না। হ্যাঁ, আমি আসবো এখানে। এই ভার্সিটি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এখানে না আসলে বাঁচবো কি করে? কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার। আমার জায়গায় যে আসবে তাকেও আমার মতো করেই ভালোবাসুন। সবাই অনেক স্বপ্ন নিয়েই এই পথে পা বাড়ায়, সেই মানুষটিকেও তার স্বপ্ন পূরণে সহায়তা করুন। সর্বোপরি নিজেরা ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। জীবন দিয়ে হলেও নিজের দেশকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ। বক্তব্য শেষ করে নিজের জায়গায় গিয়ে চুপ করে বসে পড়ল পলক তাজওয়ার। সামনে সহস্র শিক্ষার্থী তাদের প্রিয় ভাইয়ের বিদায় বেলার বেদনাদায়ক মুহূর্তে সাক্ষী হিসেবে বসে আছে। তপা রয়েছে মাঝামাঝি জায়গায় একটা চেয়ারে বসে। পলক হয়তো তাকে দেখতে পায়নি, কিন্তু তপা দেখছে খুব ভালো করে। লোকটা সেই যে মাথা নিচু করেছে তার তোলার নামই নিচ্ছে না। আচ্ছা, সে কি কাঁদছে? তপার ভেতরে উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে ততক্ষণে। তবে কি তার মনের কোণেও তৈরি হচ্ছে সুপ্ত অনুভূতি? সজলের ফোন পেয়ে পলক হন্তদন্ত হয়ে ছুটল সিঁড়ির দিকে। দ্বিতীয় তলা সিঁড়ির কাছে পৌঁছাতেই দেখল তপা মাটিতে পড়ে আছে। সজল পাশে বসে মাথা চেপে ধরে রয়েছে। পলক দৌড়ে গিয়ে তপার পাশে বসলো। সজলের হাত সরিয়ে দেখল কপালের অনেকটা জায়গা কেটে গেছে। সেখান থেকে দ্রুত বেগে গড়িয়ে পড়ছে গাঢ় লাল রঙা তরল পদার্থ। তপা নিস্তেজ হয়ে পড়ে আছে, হয়তো অজ্ঞান হয়ে গেছে। পলক দিক বিদিক শূন্য হয়ে দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল। দৌড়ে এগিয়ে গেল গেটের দিকে।
শুভ্র পাঞ্জাবির বুকের কাজটা রক্তে লাল হয়ে গেছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। বেশ কয়েক ঘন্টা পর মিটিমিটি তারার মতো পিটপিট করে তাকালো তপা। চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো পলক তপার হাত ধরে বসে আছে। তপাকে চোখ খুলতে দেখে এক চিলতে হাসি ফুটে উঠল ওষ্ঠকোণে। তপা উঠে বসার চেষ্টা করতে পলক হাত ছাড়িয়ে দু বাহু ধরে সাহায্য করলো বসতে। পায়ের দিকে তাকিয়ে তপা আতকে উঠে চেঁচিয়ে বলল। এ কি? বলতে বলতেই কপাল চেপে ধরল। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তার। মিহি কণ্ঠে বলল, পায়ের এই অবস্থা কেন আমার? ব্যান্ডেজ কেন? ভেঙে গেছে? না, ফ্র্যাকচার হয়েছে। 2 মাস রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। একেবারে বেড রেস্ট, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তপা চিন্তিত হয়ে পড়ল। সামনে সেমিস্টার ফাইনাল, এখন বেড রেস্টে থাকলে কি করে চলবে? চিন্তার কিছু নেই তো, ঠিক হয়ে যাবে, ডক্টর বলেছে। শুধু শুধু মুখটা হাঁড়ি করে রাখবে না। আমি মুখ হাঁড়ি করে রেখেছি? সিরিয়াসলি? আমার মুখ হাঁড়ির মতো? পলক ঠোঁট টিপে হাসছে। তপা নিজেই কিছুক্ষণ বিড়বিড় করে থেমে গেল। নিজের বাসার সামনে এসে তপা ঈষৎ অবাক হলো। ও তো পলককে ঠিকানা বলে দেয়নি, তবে উনি জানলো কি করে? তপার আকাশকুসুম ভাবনায় জল ঢেলে পলক মৃদু স্বরে শুধালো। 1 পায়ে 1 মিনিট দাঁড়াতে পারবে? আমি তো চিলে কোঠায় থাকি, আপনি তাজমহলের সামনে কেন নিয়ে আসলেন? কারণ আজ তুমি তাজমহলে থাকবে। আমি কেন এখানে থাকবো? এটা কার ফ্ল্যাট তাই তো জানি না। কোন শাহজাহান এসে তার মমতাজের জন্য বানিয়েছে কে জানে। আমি এখানে থাকবো কেন? এত কথা বলতে পারে এই মেয়ে? তুমি দাঁড়াতে পারবে? নয়তো দেখো, আমার পকেটে চাবি আছে, বের করো। আচ্ছা, নামিয়ে দিন। তপা দেয়ালে ভর দিয়ে এক পায়ে দাঁড়িয়ে চোখ পিটপিট করে দেখছে পলকের কাণ্ড কারখানা। পলক পকেট হাতড়ে চাবি বের করে তালা খুলে দিল। ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এসে তপাকে কোলে তুলে নিল। তপা অবাক হয়ে কেবল দেখছে পলককে। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা কার ফ্ল্যাট? পলক কেনই বা তাকে এখানে নিয়ে এলো? তপাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তোমার রুমে চাবি দাও। আর কি কি নিয়ে আসতে হবে বলো, আমি নিয়ে আসছি এক্ষুনি। ততক্ষণ তুমি একটু বসো। একা একা পাকনামি করবে না, আমি এসে ওয়াশরুমে নিয়ে যাব। ওকে? আমাকে আমার রুমে দিয়ে আসুন। পলক জানতো তপা এখানে থাকতে রাজি হবে না। এই মেয়েকে সে এই কদিনে হাড়ে হাড়ে চিনেছে। হাঁটু গেড়ে তপার সামনে বসে বলল, তুমি তো একা থাকো, ও ওয়াশরুম যেতে হলে কিভাবে যাবে? রাতে খাবে কি? সন্ধ্যা তো হয়েই গেছে। এই পানি নড়াচড়া করতে পারবে? রাতে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায় তখন কি করবে? তার থেকে এখানে থাকাটা ভালো নয় কি? কাল রাতে হসপিটালে মাথার যন্ত্রণায় তুমি কিভাবে ছটফট করেছো সেটা আমি জানি, দেখেছি এই দুই চোখে। একা একা থাকতে পারবে না তুমি। তপা কিছু না বলে হাত কসলাতে শুরু করেছে। পলকের কথাগুলো সত্যি, কিন্তু তাই বলেও এভাবে একটা অচেনা মানুষের সাথে থাকতে পারে না। লোকে কি বলবে? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ভেবেছো তোমার সুযোগ নেব? রাত গভীর হলে তোমার উপর ঝাঁপিয়ে পড়ব? তপা চোখ তুলে পলকের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে দুবার মাথা নাড়ালো। পলক ঠোঁট কামড়ে হেসে ফেলল তপার মুখায়াবব দেখে। পরক্ষণে কিঞ্চিত গম্ভীর কণ্ঠে বলল, তাহলে চাবি দাও। লোকে কি বলবে? তুমি না খেয়ে থাকলে লোকে একবেলা খাবার দেবে? তবে ভাবছো কেন? তাছাড়া তুমি পলক তাজওয়ারের রেসপন্সিবিলিটি। সম্মান হারানোর ভয় পেও না। আমি থাকতে তোমার অসম্মান হবে না, হতে দেব না আমি। তাছাড়া এটা আমাদের ফ্ল্যাট, এখানে সচরাচর কেউ আসে না। ভয় নেই। তুমি বসো, আমি আসছি 2 মিনিটে। ওকে? তপা বিছানায় বসে চোখ বুলিয়ে নিল রুমের আনাচে কোনাচে। গোছানো বেশ পরিপাটি রুম। এলোমেলো ভাবনার মধ্যে হঠাৎ সেদিনের কেক রেখে যাওয়ার ঘটনা মাথায় চাড়া দিয়ে উঠল তার। তবে কি সেদিন পলক ছিল ফোনের ওপারে? তার অর্ডার করা কেকই সে এখানে রেখে গিয়েছিল? পলক দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল তপা মাথায় হাত রেখে বসে আছে। এলোমেলো চুলগুলো পিঠ জুড়ে ছড়ানো ছিটানো। ধীর পায়ে এগিয়ে এসে বলল, নাও, তোমার সব জিনিসই নিয়ে এসেছি, এখন ফ্রেশ হয়ে নাও। বলেই তপার অপেক্ষা না করে ঝটপট কোলে তুলে নিল, যেন যেন এটা খুব স্বাভাবিক বিষয়। তপা প্রতিবার কোলে তোলার সময় হাত পা শক্ত করে ফেলে, কিন্তু পলক সে স্বাভাবিক। মনে হয় এটা প্রতিদিন রুটিন মাফিক চলে আসছে। তপা দীর্ঘশ্বাস ফেলল। লোকটা যে আগাগোড়ায় এমন এটা এ কয়দিনে খুব ভালোভাবে বুঝতে পেরেছেও, তাই বেশি ঘাটালো না ব্যাপারটা। পলক তপাকে ওয়াশরুমের ভেতর নামিয়ে বলল, পারবে তো? না পারলে কি এখানেই থাকবেন? তুমি চাইলে আমার কোনো আপত্তি নেই। যাচ্ছি তো, এভাবে তাকানোর কি আছে? আশ্চর্য। বের হয়ে দরজা টেনে দিতে দিতে মোলায়েম কণ্ঠে বলল। সাবধানে, হ্যাঁ। তপা মৃদু হেসে চোখের পলক ফেলে বোঝালো সে সাবধানে ফ্রেশ হবে।
তপা দরজা ঠেলে চেঁচিয়ে বলল। আমার তোয়ালে কোথায়? পলক জিহবাই কামড় দিল, তোয়ালে আনতে ভুলে গেছে। নিজের তোয়ালে নিয়ে বাড়িয়ে দিয়ে বলল। ভুলে গেছি, আমারটা ব্যবহার করো। লাগবে না, আই উইল ম্যানেজ। আমার কোনো ছোঁয়াচে রোগ নেই। আমার স্পর্শে যদি আপনি কালো হয়ে যান? তাহলে আমি বারবার তোমাকে ছুঁয়ে দেব। তপা বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে তোয়ালে নিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিল। লম্বা চুলে চিরুনি চালাতে চালাতে তপা কৌতূহলী গলায় বলল। আপনি কি এখানেই থাকেন? পলক খা করে তপার চিরুনি করা গিলছিল। তপার কথায় হকচকিয়ে গেল। কোনো মতে নিজেকে সামলে বলল। হ্যাঁ, না মানে থাকি, তবে সব সময় না, যখন প্রয়োজন হয় তখন। তাছাড়া মা বাবার সাথেই থাকি। কি এমন প্রয়োজন হয় যে এভাবে একা থাকতে হয়? যখন তোমার মতো কেউ হাত পা ভেঙে মাথা ফাটিয়ে হসপিটালাইজড হয়, তখন তাকে সুস্থ করার জন্য দায়িত্ব নিয়ে এখানে নিয়ে আসি। নেতা মানুষ তো, সেই জন্য এখানে থাকতে হয়। নেতা শব্দটা শুনে তপা নড়ে চড়ে বসল। পলকের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল। আপনি পদত্যাগ কেন করলেন? মা অনেক আগে থেকেই রাজনীতি থেকে সরে যেতে বলেছিল, আমিই চাইনি। কিন্তু এখন আর উপায় নেই। বাবা বাবা অসুস্থ হয়ে পড়ছেন দিন দিন, একা ব্যবসা সামলাতে পারছেন না। আর দুটো একসাথে ব্যালেন্স করা তো আমার পক্ষেও সম্ভব না, তাই একটা ছেড়ে দিলাম। কষ্ট হচ্ছে না? পলক কেবল মলিন হাসল। চিরুনি করা শেষে তপা বিনুনি বাঁধতে শুরু করলো। পলক নিষ্পলক চেয়ে রইল সেদিকে। তপা ভ্রুকুচকে বলল। কি দেখছেন বলুন তো? তোমার চুলগুলো ভীষণ নিষাদ কৃষ্ণময়ী। কি বললেন? কই কিছু না তো। তুমি রাতে কি খাবে বলো তো? ভাত নাকি অন্য কিছু? বলেই হনহন করে ছুটে গেল রান্নাঘরের দিকে। তপা ভ্রুকুচকে পলকে যাওয়ার পানে তাকে বিড়বিড় করে বলল। সামথিং ইজ ভেরি ফিসি। নৈশভোজের পর তপা পলকের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল। মিস্টার তাজওয়ার, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? তপা কোনো ভনিতা না করে বলল। কয়েক মাস যাবৎ আমার ফোনে একটা নাম্বার থেকে মেসেজ আসছে। আমি কল দিলে নাম্বারটা বন্ধ পাই। আপনি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন? পলক ততক্ষণে ঔষধ বের করে রেখে দিয়েছে। নিচু স্বরে বলল। কিভাবে সাহায্য করব? লোকটার হাত ভেঙে দিই, যাতে আর টাইপ করতে না পারে। পলক আচমকায় অপ্রস্তুত হয়ে কেসে উঠল। ঔষধগুলো তপার হাতে ধরিয়ে দিয়ে বলল। খেয়ে নাও, আমি আসছি। তপা পলকের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল। আমি বোকা নই মিস্টার তাজওয়ার, নই আমি বোকা। আরও একটা নিস্তব্ধ রাত। নিশুতি রাতে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা তপার মনে হলো কেউ আছে তার পাশে। বন্ধ ঘরে কেউ তাকে গ্রাস করতে ধেয়ে আসছে। শক্ত নোংরা হাতের থাবায় নিজের কোমলমতি শরীরটা হৃষ্টপিষ্ট হয়ে যাচ্ছে। দম বন্ধ করা অনুভূতি থেকে বাঁচতে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু সে এক চুলও নড়ল না। আমায় ব্যাড টাচ করো না মামু, আমায় ব্যাড টাচ করো না, আমি মরে যাব। কষ্ট হচ্ছে আমার, মরে যাব আমি। একসময় সর্বস্ব বল প্রয়োগ করে চিৎকার করে উঠে বসল। রুম অন্ধকার দেখে ভয়ে সিটিয়ে গেল। চোখ বন্ধ করে পুনরায় বিড়বিড় করতে শুরু করলো। পলক তপার চিৎকার শুনে হন্তদন্ত এসে বাতি জ্বালিয়ে দিয়ে তপার পাশে বসলো। তপা নিজেকে গুটিয়ে নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। পলক আধো আধো শুনতে পেলেও বুঝতে পারল না কিছুই। শান্ত করতে তপার হাত ধরতে তপা ঢলে পড়ল পলকের বাহু ডোরে। পলক তপাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও চুপচাপ বসে রইল পাশে। কপালে চিন্তার রেখা স্পষ্ট তার। কী এমন ঘটেছিল মেয়েটার জীবনে? কেন অন্ধকারে এত ভয় পায়? তপা ঘুম ভেঙে সামনে তাকিয়ে চমকালো। সামনে পলক ধ্যানমগ্ন হয়ে বসে আছে। তপা উঠে বসতে বসতে বলল। আপনি এখানে? পলক তপার দিকে তাকিয়ে নিষ্প্রাণ হাসল। তপা পলকের চোখ দেখে আটকে উঠে বলল। রাতে ঘুমোননি? পলক তপার চোখের দিকে সরাসরি তাকালো। ছোটবেলায় কি হয়েছিল তোমার তিয়াশা? মানে? মানেটা খুব ভালো করেই জানো। কি এমন হয়েছিল যে তুমি অন্ধকারকে এত ভয় পাও? কেন নিজেকে হারিয়ে ফেলো অন্ধকারে? কেন তিয়াশা? তপা নিচের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিল। তার দুর্বল হলে হবে না। কাল রাতে কিছু হয়েছে? এটা আমার প্রশ্নের উত্তর নয়। কি হয়েছিল আমাকে বলা যায় না? না মিস্টার তাজওয়ার, সব প্রশ্নের উত্তর হয় না। পলক 2 মিনিট চুপচাপ তাকিয়ে রইল তপার মুখশ্রীতে। এরপর উঠে দুপদাপ পা ফেলে চলে গেল নিজের রুমে। তপা সেদিকে তাকিয়ে বিড়বিড় করে উচ্চারণ করল। আমাকে
পালাতে হবে আবার? আমি অফিসে যাচ্ছি, তোমার কিছু লাগবে? পলকের মুখে এমন বুলি শুনে তপা ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল। আমি কি আপনার বউ যে অফিসে যাওয়ার আগে এভাবে বলে যাচ্ছেন? পলক ভ্রু কুচকে তাকালো। তপা ঈষৎ রেগে বলল। আপনি আমাকে ভ্রু দেখাচ্ছেন? পলক আচমকাই হেসে উঠল। তপা বিরক্ত ভঙ্গিতে তাকালো। হাসার কি আছে, আশ্চর্য। পলক হাসি থামিয়ে বলল। ভ্রু বলো আর চোখ বলো, এটা দেখানোর একমাত্র অধিকার পলক তাজওয়ারের। সো আমি তো দেখাবই, তুমি শুধু দেখবে, ফুলবে আর ব্যাঙের মতো ডাকবে, ঘ্যাঙর ঘ্যাং খ্যাঙর খ্যাং। আমাকে একটু রুমে দিয়ে আসবেন প্লিজ? রুমে? কিন্তু কেন? এখানে তোমার অসুবিধা হচ্ছে? তুমি তো সুস্থ নও, আজই কেন? কয়েকটা দিন থাকো। আমি ঠিক আছি, রুমেই থাকতে পারবো। তাছাড়া একা তো নই, বৃথা আসবে কিছুক্ষণ পর, ও কদিন থাকবে। আপনাকে সব কিছুর জন্য অনেক ধন্যবাদ মিস্টার তাজওয়ার। এখন কাইন্ডলি আমাকে দিয়ে আসুন, নয়তো আমি নিজে নিজেই চলে যাব। পলক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে কথা শুনবে না সেটাও খুব ভালো করেই জানে। বিড়বিড় করে বলল। দেখে দেখে এই খাতারা মেয়েরই প্রেমে পড়তে হতো না। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। কি হলো, দিয়ে আসবেন নাকি আমি নামবো বিছানা থেকে? নামি? নামবো? নামি? নেমে দেখাও, যে পা ভালো আছে ওইটাও ভেঙে দেব। শুধু ভেঙে নয়, একদম গুড়িয়ে দেব। তপা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কেবল। কিভাবে হলো এসব? তপা, একবার জানার মতো প্রয়োজন মনে করলি না? আমি এতই পথ। সরি ভাইয়া, আমি ভেবেছি তুমি হয়তো চট্টগ্রাম চলে গেছো, শুনলে না আবার তখনই চলে আসো, তাই বলিনি। ও না হয় অজ্ঞান হয়েছিল, ব্যথায় কাতর হয়েছিল, কিন্তু তুই তুই কি করে পারলি? একবার জানার অধিকার কি আমাদের নেই? পলক ভ্রু কুচকে তাকালো। এখন যত অপরাধ পলক তাজওয়ার। ভাইয়া বাদ দাও না, তপা তো ঠিক আছে এখন, এটাই যথেষ্ট। প্রান্ত দীর্ঘশ্বাস ছাড়ল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল। কেমন ঠিক আছে? সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। না জানি কতটা যন্ত্রণা হচ্ছে আমার ছোট্ট পাখিটার। ভাইয়া আমি ঠিক আছি, আমার এখন কোনো কষ্ট হচ্ছে না, সত্যি। প্রান্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তপার দিকে তাকিয়ে রইল কয়েক প্রহর। অতঃপর মৃদুস্বরে বলল। কিন্তু তপা, এসব হলো কি করে? এত মারাত্মকভাবে আঘাত পেলে কিভাবে? সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। প্রান্ত চমকে উঠল, উঁচু গলায় বলল। কি লিফট কাজ করে না? লিফটে ওঠানামা করলেই তো দুর্ঘটনা ঘটতো না। লিফটে ভয় লাগে ভাইয়া। লিফটে ভয় কিসের আপু? একদিন লিফটে আটকে গিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিল, অনেকক্ষণ লেগেছে খুলতে। ইনফ্যাক্ট আমি জানি না কখন খুলেছে, আমি তো আধা অজ্ঞান হয়েছিলাম। সেদিন যান্ত্রিক ত্রুটির কারণে লিফট অনেকক্ষণ আটকে ছিল। সব সময় তো এরকম হয় না। তারপর কি হয়েছিল? লিফটের ভিতরে আর কেউ ছিল না? তপা পলকের দিকে তাকালো। পলক মৃদুস্বরে বলল। আমি ছিলাম। তিয়াসা আধা নয়, পুরো অজ্ঞান অবস্থায় ছিল। বাপরে, সে কি কাঁপা কাঁপি তোর বোনের! আমি তো আরেকটু হলে মৃগী রোগী ভেবে বসতাম। তপা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল পলকের দিকে। পলক তা দেখে ঠোঁট কামড়ে হেসে আশেপাশে তাকালো। তোর সাথে কি শুধু দুর্ঘটনাই ঘটে নাকি? তপা অবুঝের মতো মুখভঙ্গিতে মাথা উপর নিচ করে সায় জানালো। পরক্ষণে কিঞ্চিত গম্ভীর গলায় বলল। কিন্তু ভাইয়া, আজকের ব্যাপারটা নিছকই দুর্ঘটনা নয়, আমার মনে হচ্ছে এটা কারো কারসাজি, কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে ফেলে দিয়েছে। পলক প্রান্ত দুজনাই চমকে উঠল। পলক ভ্রুকুচকে বলল। তুমি শিওর? আরো আগে কেন বলনি? শিওর না বলেই বলিনি, তবে আমার মনে হচ্ছে। আমি নামার সময় তেমন ভিড় ছিল না, আমি খামখেয়ালিভাবেও নামিনি। 3 তলা অব্দি ঠিকই ছিল, তবে 2য় তলার প্রথম ধাপ পার হয়ে 2য় ধাপে পা রাখতেই মনে হলো কেউ ইচ্ছে করে পায়ের সাথে পা লাগিয়ে দিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই পড়ে গেলাম, তারপর আর মনে নেই। পলক কিছু বলতে চাচ্ছিল, তার আগেই তপা আবারও বলল। সিঁড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, রাইট? ব্রিলিয়ান্ট। তুমি কি কাউকে সন্দেহ করছো? তোমার ক্লাসের কেউ বা রাত্রি? তপা দীর্ঘশ্বাস ফেলল।
ভার্সিটি জীবনে তার কেবল দুটোই শত্রু, এক রাত্রি, দুই পলক তাজওয়ার। দুজনার কেউই শান্তি দেয় না। বন্ধ রুমে হাত পা অবস্থায় বসে আছে রাত্রি। নিকষ কৃষ্ণ আধারে হাতের আঙ্গুলটা পর্যন্ত দেখা যাচ্ছে না। রাত্রি চোখ মেলে আশেপাশে দেখতে চেষ্টা করে ব্যর্থ হয়ে মুখ দিয়ে বিরক্তিকর শব্দ করল। ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সে। হঠাৎ এক ছেলে এসে বলল পলক তাজওয়ার ডাকছে। রাত্রি সন্দেহ হয় পলক কেন ডাকবে, কিন্তু পরক্ষণেই ভাবলো হয়তো দরকার, তাই ছুটে গেল গেটের বাইরে। সেখান থেকেই কিছু বুঝে ওঠার আগেই বন্দি হয়ে গেছে সে। গেটের বাইরে আসতেই কেউ হ্যাচকা টানে গাড়িতে তুলে নিল। তার মুখটা দেখার আগে অবচেতনে চলে গেল রাত্রি। কতক্ষণ যাবৎ বসে আছে এভাবে তা জানা নেই রাত্রির। বিরক্ত যখন চরম শিখরে, তখন খুট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো কেউ। অন্ধকারের মায়া কাটিয়ে দরজার ফাঁক গলে কিছুটা আলো ভেতরে প্রবেশ করলো। তবে আধো আলো অন্ধকারে কিছু বুঝে ওঠার আগেই পুনরায় বন্ধ হয়ে গেল দরজাটা। কিন্তু এতটুকু সময় দুটো পুরুষ অবয়ব রাত্রি স্পষ্ট দেখতে পেয়েছে। মুহূর্তে গা হাত পা ঠান্ডা হয়ে গেল তার, গলা শুকিয়ে কাঠ, হৃৎপিণ্ড কেঁপে উঠল। কি হবে তার সাথে? এরাই বা কারা? আদৌ বেঁচে ফিরতে পারবে তো? আর একটাও শব্দ হলো বন্ধ ঘরে সুইচ অন করার শব্দ। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে দিনের আলো মতো চকচক করে উঠল ঘরটি। হঠাৎ আলোয় রাত্রি চোখ বন্ধ করে ফেলল। কিয়ৎক্ষণ পরে পিটপিট করে যা দেখলো তাতে তার অক্ষি জোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। পলক তাজওয়ার দাঁড়ানো সামনে, সাথে প্রান্ত শাহরিয়ার। রাত্রি চোখ পিটপিট করে বলল, তোরা দুটো একসাথে এখানে? আমাকে বেঁধে রেখেছিস কেন? কি চাই তোদের? তোকে একটা সিনেমা দেখানো আছে, সোজা বললে তো আসবি না, তাই কিডন্যাপ করে নিয়ে আসলাম। তাই না বল প্রান্ত? প্রান্ত মুচকি হেসে সায় জানালো। ফোনে সেদিনের ফুটেজে বের করে রাত্রির সামনে ধরল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত্রি তপাকে পেছন থেকে পায়ে পা লাগিয়ে ফেলে দিচ্ছে। রাত্রি একটু দেখে চোখ বন্ধ করে ফেলল। আজ তার রক্ষে নেই। পলক দাঁতে দাঁত চেপে বলল, দেখে নে মন ভরে, কে জানে আর কখনো সিনেমা দেখার সুযোগ পাবি কি না। ছেড়ে দে আমাকে। কেন করলি এটা? রাত্রি কিছু না বলেই মাথা নিচু করে রইল। পলক চিৎকার করে উঠল, বল কেন করলি? তুই জানিস ও কত বাজেভাবে আহত হয়েছে? একটা মেয়ে হয়ে কি করে তুই এতটা নির্দয়? কেন রাত্রি? কি দোষ ওর? রাত্রি চোখ তুলে তাকালো কঠিন গলায় বলল, দোষ ওর নয়, দোষ তোর। তুই কেন ওর সাথে এত মিশিস? ওর শাস্তি তো ওকে পেতেই হতো। কি আছে ওর মধ্যে যে তোকে শুধু ওর সাথেই চিপকে থাকতে হবে? আমি ওকে ভালোবাসি। রাত্রি খেপা বাঘিনীর মতো বলল, ভালোবাসা মাই ফুড। ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? ওকে ভালোবাসতে পারলে আমাকে কেন পারলি না পলক? আমি তো তোর সাথে সেই ছোটবেলা থেকেই আছি। আমার মধ্যে কি কমতি আছে? ওর মধ্যে যা আছে তা হাজারবার জন্মালেও তোর মধ্যে আসবে না। তুই যা তুই তাই রয়ে যাবি। তুই মেয়ে হয়েও পাষণ্ড, কিন্তু তিয়াসা মায়াবতী। তুই সুন্দরী হয়েও আমার মন কাটতে পারলি না, আর ও কৃষ্ণময়ী হয়েও এক পলকে আমার মন কেড়ে নিল। শুধু মন নয়, আমাকেও ঝাঁঝরা করে দিল। তুই ছোটবেলা থেকে সাথে আছিস, কিন্তু তোর প্রতি আমার কোনো টান নেই। কিন্তু তোর জায়গায় ও থাকলে এতদিনের ডজন খানেক বাচ্চার বাবা থাকতাম আমি। আফসোস, একটা বাচ্চাও নেই আমার। রাত্রি অবাক হয়ে বলল, ও তোর বাচ্চার মা হবে? পলক ভ্রু কুচকে বলল, কেন? তোর কি আমার অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ হয়? রাত্রি অবাক হয়ে তাকিয়ে রইল। তার চেনা পলক তাজওয়ার এটা নয়। কাঠখোট্টা পলক তাজওয়ার বদলে গেছে। রাত্রি চিনতে পারছে না পলককে। অসহায় মুখ করে বলল, কি হতো আমাকে একটু ভালোবাসলে? মা আন্টিকে বলেছিলাম বিয়ের কথা। একটা মেয়ে হয়ে আমি মুখ ফুটে বিয়ের কথা বলেছি, কিন্তু দেখ, তারপরও আমি রিজেক্ট। এটা তো কেবল ওরই জন্য, তাই না? না, তিয়াসা আমার জীবনে না এলেও আমি তোকে ভালোবাসতাম না। আমি যেরকমটা চাই আমার জীবনসঙ্গী হিসেবে তুই তার ধারের কাছেও নোস। হ্যাঁ, তোর মতো করেও তোকে কেউ ভালোবাসবে, কিন্তু ততদিন অপেক্ষা করতে হবে তোর। একটু তো ধৈর্যশীল হতে হবে, তাই না? আমার তোকেই চাই, যে কোনো কিছুর বিনিময়ে। প্রয়োজনে এই কালি তোপাকে আমি খুন করব, তবুও আমার তোকেই চাই। পলক চোখ বন্ধ করে দুহাত মুঠো করে ফেলল। শক্ত গলায় প্রান্তকে বলল, এর জায়গা যেন তিয়াসার বেডের পাশেরটাই হয়। একটা আঁচড়ও যেন কম না থাকে। বোনাস হিসেবে 2-4টা বেশিও দিতে পারিস। আই ডোন্ট মাইন্ড। ভাইয়া, আমার জন্য একটা নতুন বাসা খুঁজে দিতে পারবে? 1 রুমের হলেও চলবে, শুধু নিরাপত্তা ব্যবস্থা ভালো হলেই হবে। পারবে?
তপার কথা শুনে পলক চমকে তাকালো। প্রান্ত পলকের দিকে এক নজর দেখে আবারও তপার দিকে তাকালো। এখানে তোর অসুবিধা হচ্ছে? তাহলে তো আমাদের কাছে থাকতে পারিস। সেটা হয় না ভাইয়া, তুমি তো জানো সবটা। আমি থাকতে পারবো না, ওদের মুখোমুখি হতে চাই না আমি আর। জীবন যেন আমাকে আর ওই পরিস্থিতিতে না ফেলে। আমি আর সইতে পারবো না ভাইয়া। অন্তত পা ঠিক হওয়ার পর্যন্ত আমি সব রকম ব্যবস্থা করব। ওদের মুখোমুখি হতে হবে না তোর, তুই নিজের মতোই থাকবি। কিন্তু ভাইয়া সামনে তো আমার সেমিস্টার ফাইনাল, এখন বাড়ি গেলে আমার লেখাপড়া ঠিক মতো হবে না। জানোই তো, আন্টিকে সামনে পেলে আমার আর কোনো দিকে মনোযোগ থাকে না, শুধু গল্প করতে মন চায়। তাছাড়া আমার কেকের ব্যবসা সব ঘেটে যাবে ভাইয়া। আচ্ছা, সে না হয় ঠিক আছে, কিন্তু তোর এখানে কি সমস্যা হচ্ছে? পলকও তো এখানেই থাকে, ও তোর খেয়াল রাখতে পারবে, কোনো সমস্যা হলে সাহায্য করতে পারবে। এখানে কি তুই নিরাপত্তার অভাব বোধ করছিস? পলক কিন্তু তোকে যথেষ্ট নিরাপত্তা দেখতে সক্ষম। যে নিজেই আমার নিরাপত্তা ভঙ্গ করেছে, সে কি করে নিরাপত্তা দেবে? মৃদুস্বরে বলল। পলক এতক্ষণে মুখ খুলল, গম্ভীর কণ্ঠে বলল। কেউ কোথাও যাবে না, এই অবস্থায় তো নয়। কথা কানে গেল? তপা চোখ পিটপিট করে চেয়ে রইল, মনে মনে আওড়ালো। লোকটা কি অধিকার দেখাচ্ছে? এত অধিকারবোধ পাচ্ছে কোথা থেকে? অদ্ভুত। কিন্তু তপা তো যাবেই, আজ না হয় কাল। এই লোকের সামনে সে থাকবে না, কশ্চিন কালেও না। তপা ভাইয়ের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলল। ভাইয়া প্লিজ, আমি থাকতে চাই না এখানে, কিছু একটা করো। আচ্ছা, আমি দেখছি। পলক ছোট ছোট চোখ করে তাকালো প্রান্তের দিকে, মিনিট খানেক তাকিয়ে রইল। এরপর কণ্ঠ খাদে নামিয়ে নরম গলায় বলল। হসপিটালের অনেকগুলো বেড কিন্তু এখনো খালি। প্রান্ত ভ্রু কুচকে তাকালো। কি শান্ত কণ্ঠ, অথচ কি তেজ। তুই আমাকে হসপিটালে পাঠানোর হুমকি দিচ্ছিস? আমি কোথায় হুমকি দিলাম? আমি তো বললাম মাত্র। এখন তোরা যদি দুই ভাই বোন মিলে যেতে চাস, আমার কি করার আছে? আমি তো আর তোদের ইচ্ছে অপূর্ণ রাখতে পারি না। হাজার হোক, একটা মাত্র বাচ্চার মা আমার। প্রান্ত চোখ ছোট ছোট করে বলল। বোন হয় আমার। পলক ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল। বউ হয় আমার। তপা দুজনের কথা শুনে চোখ বড় বড় করে ফেলল। পলকের সে উক্তির ফলস্বরূপ চেঁচিয়ে উঠল। কি বলছেন কি আপনি? মাথা ঠিক আছে তো, নাকি সেটাও সময়ের সাথে সাথে গোবর পোড়া ছাই হয়ে গেছে? পলক ভ্রু কুচকে তপার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল। পরক্ষণে কিছুটা ঝুঁকে তপার মুখোমুখি হয়ে বলল। শোনো মেয়ে, আমি অত পেঁচিয়ে অযথা কথার ফুলঝুরি ফোটাতে পারি না। যা বলি একেবারে ক্লিয়ার কাট, শুনলে শোনো, না শুনলে কানে তুলো দাও। আমি যেমন আগাগোড়া তেমনই থাকবো মরার আগ মুহূর্ত পর্যন্ত। এইভাবেই মেনে নিতে শেখো। সিনেমা স্টাইলে প্রপোজও আমি করতে পারি না, তাই সরাসরি বলছি। তোমার নাম যখন একবার এই বুকের বাম পাশে নরম মাংসপিণ্ডে লেখা হয়েছে, যখন একবার আমার এই বেহায়া হৃৎপিণ্ড তোমার নামে বিট করতে শুরু করেছে, তখন তোমাকে তো আমার হতেই হবে, যে কোনো মূল্যেই হতে হবে। সে তুমি চাও বা না চাও, তোমার গন্তব্য এখানেই। সারাদিন যেখানেই উড়ে বেড়াও, দিন শেষে তোমার এই বুকের উপর লুটুপুটি খেতে হবে। অন্যথায় লুটুপুটি কিভাবে খাওয়াতে হয় তা পলক তাজওয়ারের খুব ভালো করেই জানা আছে। তপা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক প্রহর। এটা প্রপোজ ছিল? কি সাংঘাতিক! এটা প্রপোজালের থ্রেট কাকে বলে সেটা তপার খুব করে জানতে ইচ্ছা করছে এই মুহূর্তে। কিন্তু সে কি জিজ্ঞাসা করবে? জিজ্ঞেস করাটা কি উচিত হবে? ভাবতে শুরু করার আগে ভাবনায় জল ঢেলে প্রান্ত বলল। তুই কি ইনডিরেক্টলি প্রপোজ করলি? ইনডাইরেক্টলি কেন বলছিস বেটা? আমি তো ডিরেক্টলি প্রপোজ করলাম, শুনিসনি? আবার করব? প্রান্ত চোখ মুখ কুচকে ফেলল, মনে মনে ভাবল, এর সাথে থাকলে আমার বোনটা না এর কথার প্যাচে পড়ে জিলাপি হয়ে যায়। অদূর ভবিষ্যতের কথা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল প্রান্তের। তপার দিকে তাকিয়ে দেখল তপার ঠোঁটের কোণে ঝুলছে রহস্যময় হাসি। তপা মৃদু আওয়াজে গলা খাকারি দিয়ে বলল। আমি কি কিছু বলতে পারি? তোমার জন্যই তো এত কিছু বলা। তুমি বলবে না তো পাশের ফ্ল্যাটের ভাবি এসে বলবে? আশ্চর্য, বলো তাড়াতাড়ি। তপা পলকের কথা শুনে ঠোঁটে তির্যক হাসি ফুটিয়ে বলল। আপনার কি মনে হচ্ছে আমি আপনার করা থ্রেড মার্কার প্রপোজাল শুনে আনন্দে কিংকর্তব্য বিমূঢ় হয়ে লজ্জায় মাথা নত করে মোলায়েম কণ্ঠে বলবো, আমিও আপনাকে ভালোবাসি প্রাণনাথ? এটাই ভেবেছিলেন? পলক হাসি আটকাতে ঠোঁট কামড়ে মাথা নিচু করে ফেলল। কিঞ্চিত সময় অতিবাহিত হওয়ার পর তপার দিকে তাকিয়ে গমগমে আওয়াজ তুলে বলল। শোনো মেয়ে, আমি জানি তোমার ঘাড়ের রগ একটা বাঁকা,
তেরাও বলতে পারো। সেটা আমি সেই প্রথম দিনই বুঝতে পেরেছি। সেটা জেনেই তোমাতে বিমুগ্ধ হয়েছি। কেন বলো তো? কারণ সোজাভাবে পাওয়া জিনিস আমাকে বেশি টানে না। টেঁড়াভাবে হাসিল করা ভালোবাসারই মজা অন্যরকম। ইউ নো হোয়াট, আমার ঘাড়ের রগ তোমার থেকেও একটুখানি বেশি তেড়া। তপা চোখ পিটপিট করে তাকালো। এই যে এই দুনিয়ায় এক পিসই, সেটা এতদিনে বুঝতে পেরেছে তপা। ওয়ান পিস মেড কারিগর ডেড টাইপ মাল, যা এক পিসই আছে এই ত্রিভুবনে। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত সেই পিসটাই তপার জীবনে এসে সমানে নাচিয়ে যাচ্ছে তপাকে। তপা কপাল চাপড়ে বিড়বিড় করলো কিছুক্ষণ। পলক ভ্রু কুচকে তপার কার্যকলাপ লক্ষ্য করে বলল, তুমি কি আমাকে ধুয়ে দিচ্ছ মনে মনে? তপা মুখ তুলে পলকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। আমাকে কি আপনার কাজের লোক মনে হয়? পলক বা হাত বুকের বা পাশে রেখে মসৃণ গলায় বলল, হুম, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমার মনের রানী, আমার 1 ডজন বাচ্চার আম্মু। ভাইয়া, এই ইতর প্রজাতির প্রাণীটিকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরাও, নয়তো আমি একে মার্ডার করে নিজ দায়িত্বে জেলে চলে যাব। পলক ভ্রু কুচকে ফেলল। আবার আবার এই মেয়েটা ইতর প্রজাতির প্রাণী বলল। কিন্তু আশ্চর্য, তার রাগ হচ্ছে না, উল্টো তপাকে আরও রাগিয়ে দেওয়ার জন্যে বলল, চলো তাড়াতাড়ি বিয়ে করে বংশ বিস্তার করি, একটা ইতর প্রজাতির পরিবার সৃষ্টি করি। সেই পরিবারের রাজা হবে ইতর পলক তাজওয়ার, আর রানী হবে ইতরানী তিয়াশা তাজওয়ার। ভালো হবে না বলো? পলকের কথায় রেগে গেলেও দুটো শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিল তপার সারা গাত্র। বুকের বাঁ পাশের রক্তলাল মাংসল বস্তুটি বেইমানি করল তপার সাথে। তার অনুমতিবিহীন মিনিটে 1 শতাধিকবার বিট করতে শুরু করলো। তপা চোখ খিচে বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। কি ছিল এই কথাটাতে? কেন এমন অনুভূতি? মাত্র তো দুটি শব্দ, তিয়াশা তাজওয়ার। প্রান্ত ও ফোন আশায় ছাদে চলে গিয়েছে অনেকক্ষণ আগে। পৃথা সবার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করছে। তপা বিছানার সাথে লাগোয়া দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। ব্যান্ডেজ করা পাটা মেলে দিয়ে অন্য পাটা সামান্য ভাঁজ করে রাখা। পলক তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে তপাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তপার এমন জীর্ণশীর্ণ অবস্থায়ও তার কাছে ভীষণ আকর্ষণীয় লাগছে, মায়াবী লাগছে। পলক গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠ খাদে নামিয়ে নরম গলায় শুধালো, কৃষ্ণময়ী। তপা ঈষৎ কেঁপে উঠল পলকের মোহনীয় কণ্ঠ শ্রবণেন্দ্রিয় বাজতেই। পিটপিট করে নেত্রপল্লব আলগা করল। অতি সামান্য দূরত্বে রয়েছে পলকের মুখশ্রী। তপা পিটপিট করা নেত্রেই স্ক্যান করতে শুরু করলো। পলকের ভ্রুযুগলের মাঝ বরাবর একটা কাটা দাগ, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের উপরিভাগেও রয়েছে ছোট্ট একটা কাটা দাগ। নাকটা বেশ উঁচু, ঠিক তার স্বভাবের মতোই। হাসলে এর নেত্রকোণে সামান্য ভাঁজ পড়ে, ঠিক যেমনটা এখন পড়ছে। আপনি কি ছোটবেলায় ঝগড়ুটে ছিলেন? পলক এতক্ষণ তপার দিকে অপলকই তাকিয়েছিল। সে স্পষ্ট দেখছে তপাও তার দিকে তাকানো ছিল অনেকটা সময়। এই প্রথম তপা এতটা মনোযোগ দিয়ে দেখল তাকে। ফলস্বরূপ ছোট্ট একটা প্রশ্ন করে ফেলল। পলক জানে তপা কেন এই প্রশ্নটা করেছে, কারণ এর আগেও বহুজন বহুবার এই প্রশ্নটা করেছে ওকে। কিন্তু সে বুঝেও অবাক হওয়ার ভান করে বলল, কেন বলো তো? আমার চেহারা কি ছোকরুটে ছোকরুটে? না, ঠিক তা নয়। আসলে আপনার মুখে দুটো কাটা দাগ। সাধারণত ছোটবেলায় ঝগড়াঝাটিতেই মুখে দাগ পড়ে, তাই জিজ্ঞেস করলাম আর কি। কিন্তু আমার মুখে তো একটা দাগ, কপালে ভ্রুর মাঝখানে। আরেকটা কোথায়? ছি তিয়াশা, তুমি আমার ঠোঁটের উপর এত তীক্ষ্ণ নজর দিয়েছো। ও মাই গড, আমার এখন ভীষণ লজ্জা করছে। না জানি আর কোথায় কোথায় নজর দিয়েছো। তপা 440 ভোল্টের ঝটকা খাওয়ার মতো অবস্থায় রয়েছে। সাধারণ একটা কথা কোথা থেকে কোথায় নিয়ে গেছে এই লোকটা। নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো তপার। ওর বোঝা উচিত ছিল এটা অন্য 5জন মানুষ নয়, এটা কুলক তাজওয়ার, ওয়ান পিস মেড কারিগর ডেড টাইপ মাল। এ তো ওভার রিয়াক্টের রাজা হবেই। এই দাগটা ঝগড়া করতে গিয়ে হয়নি, এটা আসলে কিস করতে গিয়ে হয়েছে। কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম তো, তাই কামড়ে দিয়েছে। বলেই চোখ টিপে হাসলো পলক। তপা চোখ বড় বড় করে তাকিয়ে রইল কেবল। সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এই লোকটা অবলীলায় কী সব বলে যাচ্ছে। ঠোঁটে কোনো লাগাম নেই তার। তপার সাধ্য থাকলে ঘোড়ার লাগামের মতো বিশালাকার একটা লাগাম এনে পলকের ঠোঁটে লাগিয়ে দিত। কিন্তু তপার সাধ্যি কোথায় এই ভয়ঙ্কর কাজ করার? তোর মনে কি ভাইয়ের জন্য একটুও ভালোবাসা নেই? আমি তো ভাইয়াকে ভালোবাসি। তোর এতদিনে কেন মনে হচ্ছে আমি ভাইয়াকে ভালোবাসি না? আমি পলক ভাইয়ের কথা বলছি, ইডিয়েট। উনি আবার তোর ভাই কবে থেকে হলো?
ভাইয়ের বন্ধু তো ভাইই হবে, তাই না? ভ্রুজোড়ার মাঝ বরাবর সামান্য ভাঁজ ফেলে বলল পৃথা। তপা আবারও এক চিলতে হাসল। ঠোঁটের কোণে হাসির রেশটুকু ধরে রেখেই বলল, উনি আমারও ভাইয়া হয়, তোর একা না। সেদিক থেকে ভাইয়ের বন্ধু তো আমারও ভাইয়া, রাইট? তাহলে ভালোবাসার প্রশ্ন কেন আসছে? পৃথা চোখ পিটপিট করে তাকিয়ে রইল দুদণ্ড। সত্যি করে বল না, ভাইয়া কিন্তু তোকে ভালোবাসে। কতটা সেটা তুই পরিমাপ করতেও পারবি না। একটুখানি কি ভালোবাসা যায় না? এরপর মৃদু স্বরে শুধালো। তপা দীর্ঘশ্বাস ফেলল। তার জীবনের ব্যর্থতার দীর্ঘশ্বাস। চোখ বন্ধ করে মনে মনে কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, ওনার সাথে কি আমাকে মানাই বল? উনি দেখতে কতটা আকর্ষণীয় সেটা নিশ্চয়ই আমার বলে দিতে হবে না। উনি ছেলে হয়েও ওনার গায়ের রং দেখেছিস? কিন্তু আমার দিকে চেয়ে দেখ, ওনার সঙ্গে কোনো সম্পর্ক সম্ভব নয় রে আমার। ধরে নে বিয়ে হলো আমাদের, কিন্তু তারপর একসঙ্গে কোথাও বের হলে লোকে কি বলবে জানিস? বাদুড়ের গলায় মুক্তোর মালা, আরও বলে কাকের মুখে পাক্কা আম। এগুলো আমি শুনতে পারবো না রে। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। কিছু মানুষ আছে যাদের চোখের দিকে তাকালে মন পর্যন্ত স্পষ্ট দেখা যায়। আমার ওনাকে তাদের দলেরই একজন মনে হয়। ওনার মনটা গায়ের রঙের মতোই স্বচ্ছ। ওনার সাথে আমার কোনোদিনও কিছু অসম্ভব নয় রে। কালাচাঁদ হয়ে জন্মে সাদা মানিকের আশা করতে নেই। উনি হচ্ছেন হোয়াইট গোল্ড, বুঝলি? কালো রঙে যে একদম বেমানান। তুই কখনো ব্ল্যাক ডায়মন্ডের নাম শুনেছিস? ডায়মন্ড মানে কিন্তু সাদা ফকফকা নয়। ব্ল্যাক ডায়মন্ডও কিন্তু অমূল্য, নিখাত। তো উনি হোয়াইট গোল্ড হলেও তুই ব্ল্যাক ডায়মন্ড। ওনার থেকেও বেশি মূল্যবান। তোকে জেনে বুঝেই সে ভালোবেসেছে তপা। একটু তো ভেবে দেখ, ফর্সা রং দেখে ভালোবাসতে হলে ভার্সিটিতে নিশ্চয়ই অনেক সুন্দরী আছে, তাদেরকেই আই লাভ ইউ বলতো, তোকে নয়। একটা বার ভেবে দেখ বোন আমার, তোর ভরসা করার মতো কাউকে তোর দরকার। একা আর কতদিন? যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে ততদিন। ভাইয়ের দোষটা কোথায় বলবি? ফর্সা রংটাই কি তার ভালোবাসা না পাওয়ার একমাত্র কারণ? তুই থামবি? ভালো লাগছে না আমার। আমি থামবো না আজ, তোকে বলতেই হবে। কেন তপা, কি অপরাধে তুই এত ভালোবাসা পায়ে ঠেলে দিচ্ছিস? তুই কেন দিয়েছিস? তুই তো নিজেই ভালোবাসতিস। তবে কেন সেদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলি? পৃথা নির্লিপ্ত নয়নে তাকিয়ে রইল। কি বলবে সে? তপা তাড়া দিয়ে বলল, বল, কি হলো? সে তোকে, আমার ভাইয়াকে অপমান করেছে তপা। কলঙ্কিত করতে চেয়েছে তোদের সম্পর্ককে। সেই জঘন্য মানসিকতার মানুষকে ভালোবাসতে পারি না আমি। আমার দুজন ভালোবাসার মানুষকে যে কাঁদাতে পারে, তাকে কি করে আমার মনে জায়গা দিব? যে এই মনটাকেই ক্ষতবিক্ষত করে দিয়েছে। অসুস্থ মন নিয়ে তো আর ভালোবাসা যায় না। বলতে বলতে চোখের কার্নিশে জমা হওয়া জলটুকু মুছে ঠোঁটের কোণে মেকি হাসি ফুটিয়ে তপার দিকে তাকালো। তপা পৃথার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ঠিক বলেছিস। অসুস্থ মন নিয়ে তো আর ভালোবাসা যায় না। আমার তো শরীর মন দুটোই পচে গেছে পৃথা। আমি কি করে তার ভালোবাসা গ্রহণ করি? হ্যাঁ, মানুষটা ভালো, বিশ্বাস ভরসা দুটোই আমি তাকে করি। নয়তো সেদিন একা অসুস্থ অবস্থায় তার ফ্ল্যাটে থাকতে পারতাম না। সেদিন আমার এক মুহূর্তের জন্য ইনসিকিউর ফিল হয়নি। তার সাথে আমার নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়। তার সামনে থাকলে আমি খুশি থাকি, ভালো থাকি। কিন্তু তাই বলে তো আমি নিজের অতীত ভুলে, নিজের অবস্থান ভুলে তার গলায় ঝুলে যেতে পারি না। তুই ভাইয়ার ফ্ল্যাটে ছিলি, তারপরও মনে হচ্ছে তুই ভালোবাসিস না। কারোর সাথে এক ফ্ল্যাটে থাকলেই ভালোবাসা হয় না পৃথা। আমার তাকে ভালো লাগলেও আমি ভালোবাসি না তাকে। তার সাথে অনেকটা সময় আমার কেটেছে, সবটাই ভালোভাবে হ্যান্ডেল করেছেন তিনি। বাকি জীবনটা ওনার সাথে কাটালে অবশ্যই ভালোভাবে কেটে যাবে। কিন্তু পৃথা, আমি অন্ধকার জয় করব কি করে? অন্ধকার যে আমাকে পুরোপুরি ক্রাশ করে ফেলে। আর তার ছোঁয়া, সেটা কি করে সইব আমি? ভালোবাসলে তো সে আমাকে ছুঁয়ে দেবে পৃথা। আমি মরে যাব পৃথা। কারো ছোঁয়ার কথা মনে হলে আমার গা গিনগিন করে। ভয়ঙ্কর অন্ধকার আমায় গ্রাস করতে ধেয়ে আসে, নিঃশ্বাস আটকে আসে। মনে হয় এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ইচ্ছে করে প্রাণটা বেরিয়ে যাক। তারপর সব শান্ত, সব কিছুতে শান্তি বিরাজমান থাকবে। এমনটা হলে ভালোই হবে বল?
প্রাণটা বেরিয়ে গেলে আমি মুক্তি পাবো এই নরক যন্ত্রণা থেকে। কেন হয় না রে এমন? আমার জীবনটা বড্ড ভারী লাগে রে। কেন এত দীর্ঘ আমার জীবন? কত মানুষ মারা যায়, আমি আমি কেন এখনো বেঁচে আছি বলতে পারিস? আমার আয়ু কেন কমছে না পৃথা? আমি বাঁচার শক্তি খুঁজে পাই না আর। বলতে বলতেই ফুপিয়ে উঠল তপা। পৃথা এগিয়ে এসে তপার মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বলল। তপা পৃথার কোমর আঁকড়ে ধরে ফুপিয়ে ওঠার মাত্রা বাড়িয়ে দিল। পৃথা ব্যস্ত হলো তপাকে শান্ত করতে। তপা বিছানায় হেলান দিয়ে বসে ফোন ঘাঁটছিল। পরপর কয়েকদিন যাবৎ পাওয়া অর্ডারগুলো ক্যান্সেল করে দিচ্ছে। এই অবস্থায় প্রেশার নিতে মন চাচ্ছে না তপার। যদিও পৃথা বলেছিল সাহায্য করবে, তবুও মন সায় দেয়নি। এমনিতেই পৃথার উপর নিজের সব দায়িত্ব গিয়ে পড়েছে। বিছানা গোছানো থেকে শুরু করে তপার গোসলের পরের আধোয়া জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিতে হচ্ছে পৃথা তপার এক পায়ের উপর মাথা রেখে গুনগুন করে সুর তুলছে। প্রাণ যায় চক্ষু না চায়, মরি একই তোর দুস্তর লজ্জায়, প্রাণ যায় চক্ষু না চায়। বা শালি সাহেবা, আপনি তো দারুণ গাইতে পারেন। তা আমার বউটাকেও তো একটু আধটু শেখাতে পারেন। এমন রসকসীন কাঠখোট্টা বউ আমার। একটু আধটু মধুর বলিও তো মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে এই অথমের। পলকের গলার গমগম আওয়াজ শুনে পৃথা হকচকিয়ে উঠে বসল। তপাও তাড়াহুড়ো করে পাশে মেলে রাখা ওড়না টেনে গায়ের সাথে জড়িয়ে নিল। দরজার দিকে তাকিয়ে দেখল পলক হাত মুড়ে বুকের সাথে লেপ্টে রেখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এক পা সামান্য উঁচু করে মাথাটা একটুখানি কাত করে দরজায় ঠেকানো। তপা এক নজর দেখে চোখ ছোট ছোট করে বলল, এমন অসভ্যের মতো নগ্ন করে ঢুকে পড়েছেন কেন? আপনি জানেন না কারোর রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, তাও আবার দুটো মেয়ের রুমে? জানি, আমি ম্যানার্সলেস নই। তোমরা ভাই বোনরা কি জন্মেছই আমাকে ম্যানার্স শেখানোর জন্য? অন্য কারো রুম হলে অবশ্যই নক করে ঢুকতাম। এটা আমার বউয়ের রুম। বউয়ের রুমে ঢুকতে পারমিশন কিসের? যে তিত করলার মতো বউ আমার, পারমিশন নিয়ে সব শেষ করতে গেলে সারা জীবন আমার কুমারী থেকে যেতে হবে। তাই বউয়ের বেলায় নো পারমিশন। আরেকজন তো আমার শালি সাহেবা। শালি মানেই তো আধা ঘরবালি, তাই না বলুন শালি সাহেবা? বলেই চোখ টিপে হাসল পলক। পৃথাও তাতে তাল মিলিয়ে হেসে বলল, অবশ্যই ভাইয়া, উপর সরি দুলা ভাই। বেটা গাছেরও খাবে, তলারও ঘুরাবে। বিড়বিড় করে বললেও কথাটা স্পষ্ট পলকের শ্রবণেন্দ্রিয়ে পৌঁছে গেল। পলক দ্রুত পায়ে এগিয়ে এসে তপার দিকে ঝুঁকে বলল, গাছেটা খেতে দাও, প্রমিস তলাটা কুড়াবো না। আমি থাকাবই না তলার দিকে। পলক তাজোয়ারের প্রমিস, পৃথিবী উল্টে গেলেও ভাঙবে না। তপা চোখ পিটপিট করে তাকিয়ে রইল। কিয়ৎকাল পর তপা শান্ত কণ্ঠে বলল, আপনি এখন এখানে কেন? কেন? আসার আগে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? তপা বিরক্ত ভঙ্গিতে জোরে শ্বাস ফেলল। পলক সেটা দেখে আর বিরক্ত না করে বলল, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি দ্রুত রেডি হয়ে নাও। রেডি হবো মানে কোথায় যাব? কপালে যে এক গজ সাদা কাপড় নিয়ে বসে আছো, ওগুলো খুলতে হবে না? আজই? পলক তপার নরম কণ্ঠ শুনে নিজেও মোলায়েম গলায় বলল, আজই। ব্যথা করবে আর চলবে। হ্যাঁ, তুমি কি ভয় পাচ্ছ? তপা মাথার উপর নিচ করে সায় জানালো। পলক একটু এগিয়ে তপার কাছাকাছি বসে বলল, একটুখানি জ্বলতে পারে, বেশি ব্যথা করবে না। সেরে গেছে নিশ্চয়ই। অ্যান্টিবায়োটিক খাচ্ছ তো, ঘা শুকিয়ে এসেছে, ব্যথা পাবে না। সেদিন ভালো ছিল, অজ্ঞান হয়েছিলাম, ব্যথা লাগেনি। শুনুন না, আপনি একটা থাপ্পড় মেরে আমাকে অজ্ঞান করে দিন তো। তারপর ব্যান্ডেজ খোলার পর মুখে পানি ছিটে জ্ঞান ফিরিয়ে আনবেন। পলক অবাক চোখে চেয়ে দেখলো তপার পাগলামিগুলো। এত শক্তপোক্ত মনের মেয়েটাও এরকম বাচ্চামি করতে পারে জানা ছিল না তার। পলক কিছু বলছে না দেখে তপা পলকের হাত ঝাঁকিয়ে বলল, আরে বাবা, দিন না একটা থাপ্পড়, বেশি না তো, একটা প্লিজ। রেডি হয়ে নাও, আমি অপেক্ষা করছি। পৃথা কোথায় গেল? পৃথার কথা বলতে বলতেই পৃথা হাজির। নিন ভাইয়া, একটুখানি কফি। জানি ভালো হবে না, তবুও নিন। মৃদু হেসে বলল পৃথা। পৃথার হাত থেকে কফির কাপ নিয়ে ছাদের দিকে পা বাড়াতেই তপা মৃদুস্বরে বলল, আপনি রুমেই থাকুন, ছাদে এখন অনেক রোদ। পলক চকিত ভঙ্গিতে তাকালো। ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসির রেখা। তার কৃষ্ণময়ী তাকে নিয়ে ভাবছে। ভাবা যায়? তপা বিছানা থেকে নেমে দাঁড়াতেই পৃথা এসে আগলে নিল। দু হাতে ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল। তপা জামা পাল্টে বেরিয়ে এসে পৃথাকে উদ্দেশ্য করে বলল,
আমার চুলগুলো একটু বেঁধে দে না, এখন আর যুদ্ধ করতে ভালো লাগছে না। পৃথা হাসি মুখে চিরুনি নিয়ে কাজে লেগে গেল। পলক নিষ্পলক চেয়ে রইল তপার মেঘবরণ কেশের দিকে। দূর থেকে যেন ওই নিকোষ কৃষ্ণ আধারের মতো কেশরাশির মাতাল করা ঘ্রাণে মাতোয়ারা হচ্ছিল পলক। নেত্রপল্লব বারবার ঝাপটে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল সে। নয়তো একটা বার ছুঁয়ে দেখার লোভে চকচক করছিল তার চোখ, নিষ্পিস করছিল তার হাত। মনটা বারবার বলছিল কি হবে একটা বার ওই মাদকাসক্ত হলে, কি হবে একটা বার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিলে ওই লম্বা চুলের কাছে। খুব কি অন্যায় হবে, পাপ হবে, কলঙ্ক লাগবে? সাদা পর্দা ঘেরা বিলাসবহুল কেবিন, সাদা সোফায় বসে আছে তপা, পাশে চেয়ারে বসে ডাক্তারের সাথে জরুরি বৈঠক করছে পলক। তপা কান খাড়া করে শোনার চেষ্টা করছে, কারণ ডাক্তার হেসেই খুন হয়ে যাচ্ছে। পলকের মুখটা দেখতে পাচ্ছে না তপা। তার শরীর থেকে থেকে কেঁপে ওঠা দেখে আন্দাজ করা যাচ্ছে সেও হাসি ঝুলিয়ে রেখেছে বোধহয় ঠোঁটের কোণে, চোখে মুখে। তপার বোধগম্য হচ্ছে না এত হাসির কারণ। এবার তপার সন্দেহ হচ্ছে তারা হসপিটালে এসেছে তো, নাকি কোনো সার্কাস দেখতে এসেছে। এত হাসি কেন? আশ্চর্য। তপা পলকের কথা শুনতে না পারায় রাগ হচ্ছে। কেবিন এত বড় হওয়ার জন্যে। ডাক্তারের কেবিন হতে কবুতরের বাসার মতো। ডাক্তারের কেবিন হবে কবুতরের বাসার মতো, ছোট্ট খুপড়ি ঝুপড়ির মতো। এত লোক, এত কিউট একটা মেয়ের ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন ছিল না তো। কিছুক্ষণ পরেই তপা নিজের উপরই রেগে গেল। সে হিংসাত্মক আচরণ করছে, তাও কিনা সুশ্রী ডাক্তারকে, সেটাও আবার মিস্টার তাজওয়ারের জন্য। ভাবতেই নিজেকে কয়েক দফা মনে মনে ঝাড়ল সে। তপার ভাবনায় ভাটা পড়ল পলকের হাতের স্পর্শ মাথায় পড়তে। পলক তপার মাথায় হাত রেখে নরম গলায় বলল, ভয় করছে? তপার এক মুহূর্তের জন্য কি হলো জানে না, চোখের কোলবে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। পলকের চোখে পড়তেই হন্তদন্ত হয়ে পাশে বসে বলল, তিয়াশা, কি হয়েছে আমাকে বলো। মাথা যন্ত্রণা করছে? পা ব্যথা করছে? তপা মাথা নাড়ল। পলক আবারও বলল, তাহলে কি ভয় করছে? ডক্টর ব্যথা দেবে সেজন্য ভয় পাচ্ছ? ব্যথা দেবে না তো। যদি ব্যথা পাও তবে আমাকে বলবে, আমি ডক্টরের লাইসেন্স খেয়ে দেব। তপা পলকের পাগলামি দেখে হেসে ফেলল। পলক অবাক হয়ে বলল, তুমি হাসছো? আমি টেনশনে মরছি কি হলো ভেবে, আর তুমি মজা নিচ্ছ। আসলে এভাবে ভরসার হাত মাথায় রাখার মতো মানুষ তো আমার জীবনে খুবই নগণ্য, তাই চোখে জল চলে এসেছে। পলক কিছু বলতে চেয়েও গিলে ফেলল কথাগুলো। টপার দিকে তাকিয়ে মোলাম গলায় বলল, ব্যান্ডেজ খুলতে হবে তো এখন। আমি রেডি। পলকও বিনিময় একটুখানি হেসে কোলে তুলে নিল। চেয়ারে বসিয়ে পাশে দাঁড়িয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, এখানেই চলবে তো, নাকি তোর কোনো অসুবিধা হবে? আমার আবার কি হবে? আমি ডাক্তার, আমার রোগী আর মেডিসিন থাকলেই হয়। রাস্তাঘাটেও চিকিৎসা করতে পারি। এটা তো স্বয়ং আমার কেবিনের চেয়ার। তুই আর ফালতালি না। ডাক্তারও বিনিময়ে মৃদু হাসল। টপার দিকে তাকিয়ে মসৃণ কণ্ঠে শুধালো, আপনি ভয় পেও না, আমি চেষ্টা করছি ব্যথা না দিতে। তুমি চোখ বন্ধ করে 5 মিনিট স্বপ্ন দেখো, আমি আমার কাজ ফিনিশ করে ফেলি এর মধ্যে। তপাও পুলকিত হলো ডাক্তারের ব্যবহারে, অথচ সে হাসাহাসি দেখে আনমনে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে। হোক না হোক সেটা মনে মনে। তপা সত্যি সত্যি চোখ বন্ধ করে ফেলল। মিনিট খানেক পেরোতেই চোখ খুলে বড় বড় করে তাকালো পলকের দিকে। কয়েক সেকেন্ড পর আবারও চোখ বন্ধ করে পুনরায় চোখ বড় বড় করে তাকালো। এভাবে চলল 3-4 বার। পলক ভ্রুকুচকে তপার কার্যকলাপ পর্যবেক্ষণ করে একটুখানি ঝুঁকে তপার মুখোমুখি হয়ে নিচু গলায় বলল, একবার চোখ খুলছো আবার বন্ধ করছো, কোনো সমস্যা হচ্ছে? আমার বোধহয় চোখের সমস্যা হয়েছে মিস্টার তাজওয়ার। চোখের সমস্যা কখন থেকে হলো? আর তুমি বা বুঝলে কি করে? এক্ষুনি হলো সমস্যা। চোখ বন্ধ করেও যা দেখি, চোখ খুললেও তাই দেখি। চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছ? চোখ খুলেই বা কি দেখতে পাচ্ছ? এই লোক তাজওয়ার আমাকে পাগল করে ফেললে মনে হচ্ছে। এটা সাংঘাতিক লোক, একে বলা যাবে না তপা। এ যদি একবার জেনে যায় চোখ বন্ধ করলেও আমি তাকে দেখছি, তাহলে এর যন্ত্রণায় নির্ঘাত আমার পাবনার বাসিন্দা হতে হবে। কথাগুলো তাড়াতাড়ি হজম করে ফেল, তাড়াতাড়ি তপা। প্রয়োজনে দুটো হজম ক্যান্ডি খা। কি বিড়বিড় করছো? স্পষ্ট করে বলো। কিছু না তো, আপনার কাছে হজম ক্যান্ডি হবে? হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তপা এই সুযোগে চোখ বন্ধ করে ফেলল। ব্যান্ডেজ খোলা থেকে শুরু করে ড্রেসিং করা অবধি পুরোটা সময় পলক তপার পাশেই দাঁড়িয়ে এক হাত আঁকড়ে ধরেছিল।
তপা ভরসার হাত পেয়ে নির্ভয়ে বসেছিল অনেকটা সময়। ড্রেসিং করা শেষে পলকের দিকে তাকিয়ে ডাক্তার বলল, হয়ে গেছে, এখন বলো তো এত আঘাত কি করে পেলে? মাথা ফাটিয়ে দিয়েছিস, পা ভেঙে দিয়েছিস, ব্যাপারটা কি? তুই কি টর্চার করিস ওর ওপর? পলক ভ্রু কুচকে তাকালো। তপা শব্দ করে হেসে উঠল। পলক অবাক হয়ে তপার দিকে অপলক চেয়ে রইল। তার কৃষ্ণময়ী এভাবে হাসতে পারে জানা ছিল না তো। একদম হৃদয় কাঁপানো হাসি, দম বন্ধ করা হাসি। অনুভূতিগুলো গলা অবধি এসে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কণ্ঠনালীকে। পলক গলা খাকারি দিয়ে বলল,